দীর্ঘ বিরতির পর পাসপোর্ট অফিসে উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সেবা। জটিলতা কেটেছে এমআরপি কার্যক্রমে। কমতে শুরু করেছে করোনার দাপট। ১.৫ মাসে সর্বনিম্ন ১২০ জনের মৃত্যু, শনাক্ত নেমেছে ১৬%। ডেঙ্গুতে আরও ৪ প্রাণহানি, এখনো বাসা বাড়িতে মিলছে লার্ভা। এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ পূর্ব উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় হেনরি। আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের শঙ্কা, জরুরি অবস্থা জারি। ভোরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। সন্ত্রাসবাদের প্রতিবাদ জানাতে গিয়ে খোদ শেখ হাসিনাকেই নৃশংস সন্ত্রাসী হামলার শিকার হতে হয়েছিল ২০০৪ সালের ২১শে আগস্ট। সে সময় দেশ সন্ত্রাসবাদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। এমনকি কিছু মানুষকে আফগানিস্তানেও পাঠানো হয় জঙ্গি প্রশিক্ষণ নিতে। সর্বোপরি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল তৎকালীন সরকার। এত কিছুর পরও দেশকে কখনো আফগানিস্তান হতে দেবে না আওয়ামী লীগ। ঘটনার ১৭ বছর পর সেদিনের হামলা নিয়ে স্মৃতিচারণে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা জঙ্গিবাদ সন্ত্রাস করে সেই তালেবান, এবং সেই সময় কিন্তু এই একটা স্লোগানও চলতো বাংলাদেশে, যে তার স্লোগান দিত, আমি কোট করছি, যে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। তা আজকে আফগানিস্তানের অবস্থাটা দেখেই তারা দেখুক যে সেখানকার কী অবস্থাটা, যে সেটাই বাংলাদেশে করতে চেয়েছিল, যেটা হয়তো আমরা আছি বলে সেটা পারিনি। এটা আমাদের দেশের মানুষকেও আরও বুঝতে হবে। বিশেষ করে আমি বলবো আমাদের তরুণ সমাজকে ইতিহাস এবং শিকড়ের সন্ধান করে তাদেরকে সেই আদর্শ নিয়েই চলতে হবে, যেন এই লাখো শহীদের রক্ত বৃথা না যায়। তো এরা তো বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রই করতে চেয়েছিল। তো যা হোক, আমি দেশবাসীকে এটা বলবো যে তাদের সচেতন থাকতে হবে। আমরা ওই আফগান হতে চাই না, বাংলাদেশই হবে। বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। যাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে আমরা শাস্তি দিলাম, যাদের শাস্তি শুরু হয়েছিল, জিয়া রহমান এসে সেটা বন্ধ করে দেয়, বিচার বন্ধ করে দিয়ে তাদেরকে ক্ষমতায় বসায়। অন্য প্রসঙ্গ, করোনায় দীর্ঘ বিরতির পর পাসপোর্ট অফিসে এখন উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে প্রায় ১ মাস মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপির প্রিন্টিং মেশিনের সক্ষমতা আর সফটওয়্যার সমস্যার কারণে থমকে গিয়েছিল নবায়নের কার্যক্রম। তবে প্রিন্টিং স্বাভাবিক রাখতে নতুন করে কেনা হয়েছে ৪০ লাখ এমআরপি বই। নতুন করে ২ বছরের চুক্তি হয়েছে মালয়েশীয় প্রতিষ্ঠানের সাথে। অধিদপ্তর বলছে এমআরপি পাসপোর্ট পেতে আর দুর্ভোগে পড়তে হবে না। সাদাত রহমতুল্লাহ রিপোর্টে বিস্তারিত। করোনায় দীর্ঘ বিরতির পর এখন পুরোপুরি স্বাভাবিক পাসপোর্ট অফিস, কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। এরই মধ্যে বেশিরভাগ দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে পাসপোর্ট জমা থেকে ছবি তোলা সবখানেই মানুষের দীর্ঘ সারি। ২ ঘন্টার উপরে চলে গেছে, এখন ছবি তোলা হচ্ছে না। ৩ দিন ধরে এখানে আসতেছি, বাট আমি আসার পরে যে সিরিয়াল ২টা ৩টা পর্যন্ত বসে আছি। স্পেশাল বাচ্চা নিয়ে আসলে, একটা বাচ্চা শিশু নিয়ে আসলে যে একটা প্রায়োরিটি, একটা প্রিভিলেজ দিবে, সেটার এখানে কোনো ব্যবস্থা নাই। এই যখন অবস্থা, তখন আগে যারা আবেদন করেছেন তাদের দফায় দফায় ঘুরেও ফিরতে হচ্ছে পাসপোর্ট ছাড়াই। অহরহর মানুষের আপনার এমআরপি পাসপোর্ট, ই পাসপোর্ট হয়তো বা অল্প কিছু মানুষের। আমি এই পর্যন্ত 10 বার আসছি, একটার পর একটা ডেট দিতেছে এসএমএস যাবে, এসএমএসই আসে না এই পর্যন্ত। আমার কাগজ নাকি মালিবাগ আছে এসবি অফিসে, ওইখানে গেছি, ওইখান থেকে বলে কি কাগজ নাই, সদরঘাটে কাগজ। দিয়াবাড়িতে আটকা আছে, সঠিক কোনো অ্যাড্রেস দিতে পারছে না তারা। একদিকে করোনা, অন্যদিকে দীর্ঘদিনের পুরনো এমআরপি মেশিন নিয়ে বিপাকে পাসপোর্ট অধিদপ্তর। মালয়েশীয় প্রতিষ্ঠানের সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ার সফটওয়্যার সমস্যায় প্রিন্টিং জটিলতায় পড়তে হয় অধিদপ্তরকে। বিদেশের মিশনগুলোতেও বিজ্ঞপ্তি দিয়ে সেবা বন্ধ রাখা হয়, ফলে পাসপোর্ট নিয়ে সংশয় ছিল প্রবাসীরাও। অধিদপ্তর বলছে এমআরপি নিয়ে এখন আর জটিলতা নেই। বন্ধ হয়েছিল, স্লো ডাউন হয়েছিল, এটা আবার চালু হয়ে গেছে, চলতেছে। এখন আবার যে অন্য একটা কারণে হবে না তা নিশ্চয়তা বলা যাবে না, কারণ এটা 11 বছর, এটাকে মানুষ করে রাখাটাই হলো আমাদের বড় চ্যালেঞ্জ। বললেন যে বৈদেশিক মিশনগুলো এই সার্কুলার কেন দিল বা কিভাবে দিল, আমাদেরকে বা আমার মন্ত্রণালয়কে আমি জিজ্ঞেস করছি, আমার মন্ত্রীকে জিজ্ঞেস করেছি, কাউকে কোনো ধরনের ইন্টিমেশন ছাড়া পাসপোর্ট প্রদান কখনো বন্ধ হয়নি। অন্যদিকে দেশের 72টি আঞ্চলিক অফিসে ই পাসপোর্ট চালু করলেও এখনো বিদেশের কোনো মিশনেই চালু হয়নি। তবে চলতি মাসে ইউরোপ দিয়ে বিদেশের মিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালু হচ্ছে। বিদেশের 80টা মিশনের সমস্ত যন্ত্রপাতি আনা আছে, আমাদের এক্সপার্টিস রেডি আছে, আমাদের ফরেন এক্সপার্ট রেডি আছে। অধিদপ্তর আরও জানায়, সারা বিশ্বে পুরোপুরি ই পাসপোর্ট চালুর আগ পর্যন্ত এমআরপি চালু থাকবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
দেশের বিভিন্ন জেলায় অনেকটাই কমে এসেছে করোনা সংক্রমণের হার। আক্রান্ত ও ভর্তি রোগীর পাশাপাশি কমছে প্রাণহানিও। 1.5 মাসে করোনায় সর্বনিম্ন 120 জন মারা গেছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 16.71%। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কোভিড হাসপাতালের চিত্র এখন ধীরে ধীরে পাল্টাচ্ছে। স্বজন হারানোর কান্না, আহাজারি কমলেও থামেনি বয়স্ক রোগীদের নিয়ে ছোটাছুটি। বেশিরভাগ হাসপাতালে খালি রয়েছে বেড, নেই অক্সিজেন সরবরাহের সংকটও। তবে আইসিইউ সুবিধা পেতে অপেক্ষা করতে হচ্ছে এখনও। চট্টগ্রাম বিভাগে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 27 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ 7 জন মারা গেছেন। এছাড়া চাঁদপুরে 5 জন ও চট্টগ্রাম জেলায় 4 জন মারা গেছেন। আর নোয়াখালী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় 3 জন করে মারা গেছেন। একটু সমস্যা, এটার জন্য একটু সিএমএস থেকে এখানে পাঠাইছে। খুলনায় করোনা পরিস্থিতি ক্রমেই উন্নতির দিকে। একদিনে এই বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 16 জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় 5 জন। এছাড়া খুলনা জেলায় 4 জন, যশোরে 3 এবং বাগেরহাট, মাগুরা ও মেহেরপুরে 1 জন করে মারা গেছেন। রোগী মারা যাচ্ছেন খুবই কম, এবং যে রোগীগুলো মারা যাচ্ছেন তারা বয়সের কারণে এবং বিভিন্ন কোমরবিডিটির কারণে মূলত মারা যাচ্ছেন। হয়তো তারা করোনায় আক্রান্ত। সিলেটে শনাক্ত কমলেও থামছে না প্রাণহানি। একদিনে এ বিভাগে মারা গেছেন 13 জন। এর মধ্যে সিলেট জেলাতেই মারা গেছেন 8 জন। এছাড়া সুনামগঞ্জে 3 ও মৌলভীবাজারে 2 জনের মৃত্যু হয়েছে। উত্তরের রাজশাহী বিভাগে করোনায় একদিনে 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন বগুড়ায় 4 জন। এছাড়া রাজশাহী জেলায় 3 জন এবং নাটোর ও পাবনায় 1 জন করে মারা গেছেন। লাঞ্চ হলে 70% ইফেক্ট, তারপর আপনার করোনা হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে একদিনে ঢাকা বিভাগে 40 জন, রংপুর বিভাগে 7 জন, ময়মনসিংহ বিভাগে 6 জন এবং বরিশাল বিভাগে 3 জনের মৃত্যু হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যগামীদের করোনার ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। মডার্না বা ফাইজারের পরিবর্তে তাদের অনেকেই পাচ্ছেন কোভিশিল্ড। যে দেশগুলোতে তারা যাবেন সেখানে কোভিশিল্ডের গ্রহণযোগ্যতা না থাকলে অনিশ্চয়তায় পড়বেন বলে শঙ্কা তাদের। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সৌদি প্রবাসী আরিফ আবেদন করেছিলেন ফাইজার বা মডার্নার টিকা নেয়ার, কিন্তু তাকে দেয়া হয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড। তার মতো আরও অনেক প্রবাসী রয়েছেন যারা পাননি প্রত্যাশিত টিকা। অন্য টিকা নিলে যে দেশে যাবার কথা সেখানে ঢুকতে দেয়া হবে না বলে শঙ্কা তাদের। ওইখান থেকে বলছিল যে মডার্নার এবং ফাইজারের টিকা দেওয়ার কথা ছিল, এখন ওরা কোভিশিল্ড টিকা দিতেছে। এখন তো ওইখানে যাবো কিনা সেটা যাওয়াটা আমাদের অনিশ্চিত হয়ে গেছে। প্রবাসীদের ভ্যাকসিন করছে ফাইজার বা মডার্না, এটার আশায় আইছিলাম, কিন্তু ফাইজার বা মডার্না এখানে নাই। ওখানে আমাদের লোক যারা আছে তারা বললে এটা অ্যাকসেপ্ট হবে না, এটা নিস না। কেউ বলতেছে যে না এটা আলাদা হইব না, মানে আমরা পড়ে গেছি বিপদে, আমরা অনেক কই যাবো। এত টাকা খরচ করে ঢাকায় আসছি, এখন আমাদেরকে এই ভ্যাকসিনটা দিল, এটা তো আমাদের মনোভূত হইল না। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এমনটা হবার কথা না। প্রবাসীদের দেওয়ার কথা মডার্না বা ফাইজারের টিকা। যদি অ্যাভেলেবেল নাও হয়, এইটা না দিয়ে মডার্না বা ফাইজার এনে তাদেরকে দেওয়ার ব্যাপারে বুঝিয়ে বললেই হবে। আমি মনে করি সিনোফার্ম বা অ্যাস্ট্রাজেনেকা তাদেরকে না দেওয়াই ভালো, যেহেতু যেসব দেশে ওরা যাবেন সেই দেশে এই মডার্না বা ফাইজার তারা চায়। সুতরাং আমরা যাতে কোনো সমস্যা আমাদের এই প্রবাসীদের না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রতিদিন 1000 জনকে প্রথম ডোজ দেওয়ার সক্ষমতা থাকলেও বিএসএমএমইউতে টিকা নিতে আসেন কয়েক হাজার মানুষ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। জাপান থেকে চতুর্থ দফায় 7,81,000 ডোজ টিকা এসেছে দেশে। টোকিও থেকে ক্যাথে এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে টিকা নিয়ে গতকাল বিকেল 3:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কোভ্যাক্সের আওতায় জাপান থেকে এই টিকাগুলো এসেছে। এ সময় টিকা গ্রহণ করতে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। এর আগে জাপান থেকে 3 দফায় প্রায় 16.5 লাখ টিকা আসে বাংলাদেশে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আগামী সপ্তাহে আরও 6.5 লাখ টিকা আসবে জাপান থেকে। কোভ্যাক্সের আন্ডারেই ডোনেশন হিসাবে কোভ্যাক্স থেকে আমরা 7,81,000 ডোজ ভ্যাকসিন রিসিভ করলাম একটু আগেই। আমরা আশা করছি যদি সব কিছু ঠিক থাকে তাহলে সামনের সপ্তাহেও আমরা প্রায় 6.5 লক্ষ ভ্যাকসিন, যেটা জাপান থেকে তৈরি অ্যাস্ট্রাজেনিকার, আমরা আবার কোভ্যাক্সের মাধ্যমে পাবো।
রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হলেও সচেতন হচ্ছেন না নগরবাসী। বাসা বাড়ির ছাদেও মিলছে এডিসের লার্ভা। আবাসিক ভবনে অভিযানে গিয়ে এ লার্ভার অস্তিত্ব পাচ্ছেন ঢাকা উত্তরের মেয়র। এদিকে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গত কয়েক বছরের তুলনায় চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পেয়েছেন তারা। 24 ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন আরও 4 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন 35 জন, আর একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 278 জন ডেঙ্গু রোগী। ইন্টারেস্টিং, মশাটা কিন্তু হচ্ছে, কিন্তু এখন তৈরি হচ্ছে কিন্তু মশাটা, অর্থাৎ লার্ভার থেকে হচ্ছে কিন্তু পিউপার থেকে মশা, তারপর কিন্তু উঠে যাবে। কিন্তু বাড়ির মালিক থাকেন লন্ডনে, দেখভালের দায়িত্বে আছেন ছোট ভাই। সেই ভাইয়ের সামনেই বাসার ছাদে মিলল এডিসের লার্ভা। রাজধানীর কল্যাণপুরের এই বাসার মালিককে জরিমানা করা হয়নি, কুচলেখা দিয়ে পার পান ছোট ভাই। পানি তো আমাদের জমে না, নর্মাল জমে না, কালকে রাতে বৃষ্টি আসছে বোধহয় এই জন্য আর কি। একদিনে হওয়ার কথা না, তো যাই হোক এটা আমাদের ভুল হয়ে গেছে, আমরা আজকেই পরিষ্কার করে দেবো। কল্যাণপুরে শনিবার সকালে বেশ কয়েকটি বাসায় ঘুরে লার্ভা খোঁজেন মেয়র আতিক। স্থানীয়রা বলেছেন জনগণ সচেতন নয়। পরিবেশের সাথে চলতে চলতে ঘা ভাসা অবস্থা, এটার যে একটা গুরুত্ব আছে, এই মশা উৎসই কিন্তু আমরা। মেয়রের পক্ষে অথবা কমিশনারের পক্ষে আপনার বাসার ভিতরে ফ্রিজ পরিষ্কার করা সম্ভব না, কোনোদিনই না। তো অ্যাটলিস্ট আমরা যারা সচেতন, তো আমাদের দায়িত্ব যে আমার বাসাটা অন্তত আমি পরিষ্কার করি। মেয়র জানিয়েছেন অভিযান চলমান থাকবে, যেহেতু এডিস ঘরের মশা, তাই ঘরের মানুষদেরও উদ্যোগী হতে হবে। ওয়াই সিটি কর্পোরেশন, ওয়াই নট আস? আমরা কেন করব না? আমরা কিন্তু এটা কন্ট্রোলের মধ্যে রাখতে পেরেছি, এবং কন্ট্রোলটা আরও বেশি কন্ট্রোল হবে যখন সামাজিকভাবে সবাই আমরা এগিয়ে আসবো। এদিকে শিশু হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা গত কয়েক বছরের রেকর্ড ভেঙেছে। চলতি মাসে 21 দিনে শিশু রোগী ভর্তি হয়েছে 232 জন। ধাপে ধাপে এবং ডবল ট্রিপল আকারে বৃদ্ধি পাচ্ছে। তো এদের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে, এবং 1 থেকে 5 বছরের শিশু আমরা পাচ্ছি, প্লাস হচ্ছে যেগুলো হচ্ছে স্কুল গোয়িং চিলড্রেন 5 থেকে 18 বছর 14 বছর, তাদের সংখ্যাটাও বেশি। মহামারী করোনার মধ্যেই হানা দিয়েছে ডেঙ্গু, কে যেন মরার উপর খাড়ার ঘা। তাই জ্বর হলে চিকিৎসকের শরণাপন্ন হতে বলছেন তারা। জামিন না চাওয়ায় আইনজীবীদের ওপর ক্ষুব্ধ চিত্রনায়িকা পরিমণি বললেন, এভাবে চলতে থাকলে তিনি পাগল হয়ে যাবেন। তার আইনজীবীরা বলছেন শারীরিক অসুস্থতা ও মানসিক দুর্বলতা থেকে কথা বলেছেন তিনি। এদিকে ফের রিমান্ড ও জামিন আবেদন না থাকায় পরীকে আবারও কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার টানা হেঁচড়ায় মাটিতে পড়ে যাওয়ায় শনিবার হাজত থেকে গাড়িতে করেই চিত্রনায়িকা পরিমণিকে নেওয়া হয় আদালতে। এদিন নতুন করে আর রিমান্ডে চায়নি সিআইডি, জামিনের আবেদনও করেননি পরীর আইনজীবীরাও। তাতেই চটেছেন পরিমণি। কেন জামিন চাওয়া হলো না, এ নিয়ে আইনজীবীদের ওপর ক্ষেপে যান তিনি। বলেন এভাবে চলতে থাকলে তিনি পাগল হয়ে যাবেন। পরিমণি তার আইনজীবীদের উপর উনি ক্ষেপে গিয়েছেন, এক বলেছে আপনারা কেন জামিন চাইলেন না, তারা আপনার দেখা করার কথা বলেন, কিন্তু জামিন চাইলেন না কেন? যেভাবে তাকে হেনস্থা করা হচ্ছে, তাই সেই কারণে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। আর এই অসুস্থতার জায়গা থেকেই উনি বলছেন যে এইভাবে যদি আমাকে নিয়ে টানা হেঁচড়া করা হয় তাহলে তো আমি পাগল হয়ে যাব। এই কথাটা উনি এই কারণে বলেছেন। তবে আইনি পরামর্শের জন্য পরিমণির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তার আইনজীবীরা। আদালত তাতে সাড়া দেননি। আমরা তো তার সঙ্গে কথা বলতে পারি না, আমরা শুধু কথা বলার জন্য আজকে একটা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু সেই দরখাস্তটাও নামঞ্জুর করা হয়েছে, এবং আমরা তার সঙ্গে কথা বলার পরে কথা বলতে পারলে তারপরে আমরা আইনি দিক থেকে চিন্তা ভাবনা করে আমরা জামিনের পিটিশন দেব। যেহেতু মামলার তদন্তাধীন আছে, এখন তার সঙ্গে কথা বলার কোনো স্কোপ নাই, কারণ অতীতে আমরা দেখেছি এই ধরনের কোনো আসামিকে কাঠ করায় তার সঙ্গে কথা আলাপ আলোচনা করা, এই তদন্ত পর্যায়ে এটা হয় না। উভয় পক্ষের শুনানি শেষে পরিমণিকে আবারও পাঠানো হয় কাশিমপুরের মহিলা কারাগারে। তার আইনজীবীরা বলছেন কিছুদিনের মধ্যে আবারও জামিন চাওয়ার কথা। গত 4 আগস্ট এই চিত্রনায়িকাকে বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয়। বাসা থেকে উদ্ধার করা হয় মদ, এলএসডি ও আইস। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে মারা যায় বাবা। তার দেখানো পথে হাঁটতে গিয়ে ছেলেও নাম লেখায় একই কাজে। গেল 10 বছর ধরে বাবার এক বন্ধুর সঙ্গে রাজধানীতে ছিনতাই চালিয়ে আসছে তারা। গভীর রাতে মোটরসাইকেল নিয়ে বের হয় দুজন। টার্গেট ব্যক্তিকে প্রথমেই চাপাতি দিয়ে আঘাত করে, পরে ছিনিয়ে নেয় সঙ্গে থাকা টাকা পয়সা। চক্রের মূল হোতা শ্যামলকে গ্রেফতারের পর পুলিশ বলছে গেল কয়েক বছরে অন্তত 500 ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন তিনি। বুলবুল রেজার রিপোর্ট। রাত প্রায় 4টা, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা। 2 মোটরসাইকেল আরোহী গতিরোধ করে রিকশাটির। একজন নেমে এসে চাপাতি দিয়ে কপালে আঘাত করে রিকশায় থাকা ব্যক্তিকে। ধস্তাধস্তি চলে কিছুক্ষণ, আবারও চাপাতির ভয় দেখিয়ে সঙ্গে থাকা টাকা ও মোবাইল নিয়ে সটকে পড়ে মোটরসাইকেলে করে। পিছনে যে ছিল
ও আমার এখানে চাপাতি দিয়ে কোপ দিল, কোপ দিয়ে আমার মোবাইলটা নিল, আর আমার লগে 85,000 টাকা ছিল, আমার পায়জামার পকেট কেটে ওই 85,000 টাকা নিয়ে গেছে। আশপাশের এলাকায় এমন কয়েকটি ছিনতাইয়ের ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয়। গ্রেফতার করা হয় শ্যামল নামে এক ছিনতাইকারীকে। তদন্তে বেরিয়ে আসে শ্যামল একজন পেশাদার ছিনতাইকারী। তার বাবা সেলিম মিয়া একসময় বড় ছিনতাইকারী ছিল। নারায়ণগঞ্জে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে মারা যায় তার বাবা। পরে বাবার বন্ধু মকবুলের দলে যোগ দেয় শ্যামল। গেল বছরের সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি চালক ফয়েজ আহমেদকে কুপিয়ে তার টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ বাধা দিলে পল্টন থানার এসআই আলমগীর কবিরকেও কুপিয়ে জখম করে। সেই ঘটনায় শ্যামল পালিয়ে গেলেও আটক করা হয় মকবুলকে। পুলিশ বলছে ছিনতাইকারী এই চক্রটি গভীর রাতে বের হয় বিভিন্ন আড়তে আসা ব্যবসায়ীদের টার্গেট করে। গত 10 বছরে প্রায় তারা কয়েক শত ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। এদের পারিবারিক সম্পর্ক ভালো ছিল না। ওই শ্যামলের মা পরবর্তীতে যে অন্য জায়গায় বিয়ে করে, শ্যামলের খোঁজ খবর রাখেনি। তো শ্যামলকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করেছি তখন সে এটা বলেছে যে সে সুস্থ পারিবারিক একটা পরিবেশ পায়নি এবং এই কারণে সে বকে গেছে। পল্টন, নিউ মার্কেট সহ আশপাশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ডজনেরও বেশি মামলার তথ্য পেয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ। এ যেন কোনো হলিউড থ্রিলার সিনেমার কাহিনী। হ্যাকার চক্রের হাতে জিম্মি চট্টগ্রামের একটি পরিবার। যতবারই মোবাইল সেট কিংবা সিম পাল্টানো হোক না কেন, প্রতিবারই হ্যাক করে হাতিয়ে নেওয়া হচ্ছে সব তথ্য। এমনকি বাসায় বসে করা আলাপের তথ্যও পৌঁছে যাচ্ছে তাদের হাতে। শাখা উচ্চপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। হ্যাকার চক্রের যন্ত্রণায় নাজেহাল চট্টগ্রামের হালিশহর এলাকার এই পরিবারটি। গেল 2 বছরের বেশি সময় ধরে পরিবারটিকে নানাভাবে দুর্ভোগে ফেলছে একটি সংঘবদ্ধ চক্র। পরিবারের সদস্যরা বাসায় যে মোবাইল নম্বরই ব্যবহার করুক, তাৎক্ষণিকভাবে তার তথ্য চলে যাচ্ছে চক্রটির কাছে। অসংখ্যবার মোবাইল ফোন সেট এবং সিম পাল্টানো ভোগান্তি থেকে রেহাই মিলছে না। হ্যাক করা নম্বর থেকে গভীর রাতে স্বজনদের কাছে ফোন দেওয়া, অশ্লীল SMS পাঠানো, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনলাইনে পণ্য অর্ডার করা এখন প্রতিদিনের ঘটনা হয়েই দাঁড়িয়েছে। বিভিন্ন অনলাইনে কাপড় অর্ডার করতেছে, ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে, আমাদেরকে এসে এখানে কল করতেছে। বিভিন্ন জন আত্মীয় স্বজনকে আমার নাম্বার থেকে বিভিন্ন রকম মেসেজ দিচ্ছে এবং আমার নামে মানে বিভিন্ন রকম আমি মেসেজ দিয়ে ডিস্টার্ব করি ওই টাইপের আর কি। কিন্তু নাম্বার যাচ্ছে আমারটাই। আমি নাম্বার চেঞ্জ করছি অনেকবার, এটাও নিষ্পত্তি পাইনি এই পর্যন্ত। প্রতিনিয়ত মোবাইলে থাকা ফোন নাম্বার, ছবি সহ নানা ধরনের তথ্য মুছে দেয় চক্রটি। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে পরিবারটির স্কুল পড়ুয়া সন্তানকে। নিয়মিত শিক্ষকদের কাছে অশ্লীল SMS পাঠিয়ে ক্ষান্ত হয়নি তারা। অনলাইনে ক্লাস চলাকালে ডিভাইসে ঢুকে নানা ধরনের বিপত্তিও সৃষ্টি করা হয়। অন্তত 3টি পরীক্ষায় অংশ নিতে পারেনি এই শিক্ষার্থী। অনলাইন ক্লাসের মধ্যে ধরেন মেসেজ দিচ্ছে, জুম কলের মধ্যে, চ্যাটের মধ্যে মেসেজ দিচ্ছে, তারপরে হঠাৎ করে ভিডিও অন করে দিচ্ছে, হঠাৎ করে মাইক অন করে দিচ্ছে। মোবাইল নাম্বার এবং সেট হ্যাক করার অভিযোগ জানিয়ে পরিবারটি গত 2 বছরে হালিশহর থানায় 2টি সাধারণ ডায়েরি করে। এতদিন পুলিশ তেমন কোনো ব্যবস্থা না নিলেও এখন সাইবার ইউনিটকে দিয়ে অনুসন্ধানের কথা জানালেন CMP পশ্চিম জোনের উপকমিশনার। এখানে কি ধরনের সাইবার অপরাধ হচ্ছে কিনা আমরা আমাদের সাইবার বিশেষজ্ঞদের হেল্প নিব এবং আমরা আশা করি যে এটা উদ্ঘাটন করতে পারবো। এদিকে পরিবারের সদস্যরা দাবি করেছেন বাসায় আলাপের তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের কাছে, SMS আকারে আবার জানিয়েও দেওয়া হচ্ছে। সবশেষ শনিবার দুপুরে সংবাদ সংগ্রহের জন্য সময় টেলিভিশনের প্রতিবেদক ওই বাসায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হুমকি দিয়ে বার্তা দেওয়া হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে। সিরাজগঞ্জে স্মার্ট প্রিপেইড মিটার নিয়ে দুর্ভোগে গ্রাহকরা। গুনতে হচ্ছে 2 থেকে 4 গুণ বেশি টাকা। ভিত্তিহীন বলছে নেসকো। পদ্মা যমুনার প্রবল স্রোতের কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। বিকল হয়ে আছে শাহ আলী ও শাপলা শালুক নামের 2টি ফেরি। এতে মালামাল নিয়ে বিপাকে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজারো শ্রমিক ও ব্যবসায়ী। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া 5 নং ফেরিঘাটের ভাসমান কারখানা মধুমতি। পদ্মা যমুনার পানি বাড়ায় স্রোতের বিপরীতে চলতে গিয়ে প্রতিদিনই বিকল হচ্ছে ফেরি। গত 2 দিনে ফেরি বিকল হওয়ার ঘটনা বেড়েছে বলে জানিয়েছে BIWTC। প্রবল স্রোতের কারণে এই ফেরিগুলা আপনি আজকে বাধা বিঘ্ন হচ্ছে চলার কারণে, তাই বাধ্য হয়ে ইঞ্জিনগুলা প্রবল স্পিডে চালাতে হয়। স্পিডে চালানোর কারণে দেখা গেছে ইঞ্জিনে বিভিন্ন সমস্যা তৈরি হইতেছে। এদিকে ফেরি বিকল, নদীতে প্রবল স্রোত ও টিপ সংখ্যা কমে আসা সহ শিমুলিয়া বাংলা
বাংলাবাজার নৌরুট বন্ধ থাকায় প্রতিদিনই পাটুরিয়া দৌলদিয়া ঘাটে দেখা দিচ্ছে যানজট। এতে চরম দুর্ভোগে পড়েছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। মামাঘাট বন্ধ থাকার কারণে এখানে যানজট সৃষ্টি হচ্ছে। পরশুদিন সকালে আসছি, এখনো গাড়ির সিরিয়াল পাইতেছি না, টিকিট পাচ্ছি না। টিকিটের সমস্যার কারণে গাড়ি টার্মিনালতে বের করতে পারছি না। দেখা যাচ্ছে 2 গাড়ির গাড়ি 1 গাড়ি। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের মেরিন প্রধান জানিয়েছেন, প্রবল স্রোতে ঘাট ধরা সহ ইঞ্জিনের উপর বেশি চাপ পড়ায় বিকল হচ্ছে ফেরি, ফলে বহরে কমে যাচ্ছে ফেরির সংখ্যা। স্বাভাবিক নিয়মে একটা ফেরি যে নির্ধারিত টাইমে যেতে পারতো, এখন সেই নির্ধারিত টাইমে থেকে একটু বেশি সময় লাগছে, ফলে ইঞ্জিনগুলোও একটু বেশি স্পিডে চালাতে হচ্ছে, ফলে ইঞ্জিনের উপরেও একটু প্রেসার পড়ছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় 18টি ফেরি চলাচল করলেও প্রতিদিন বিকল হচ্ছে একাধিক ফেরি। সময় সংবাদ, মানিকগঞ্জ। উদ্বোধনের 7 বছর পরও পুরোপুরি চালু হয়নি বান্দরবানের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটিতে বছরের পর বছর স্টোর রুমেই পড়ে আছে মূল্যবান যন্ত্রপাতি। 8 জন কর্মকর্তা কর্মচারী থাকার কথা থাকলেও আছেন মাত্র 2 জন। বান্দরবান থেকে জাকির হোসেনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। পাহাড় ধসের পূর্বাভাস, বৃষ্টিপাত কিংবা আর্দ্রতা সহ পার্বত্য অঞ্চলের তাৎক্ষণিক আবহাওয়ার খবর জানাতে পাহাড়ের পাদদেশে গড়ে তোলা হয় প্রথম শ্রেণীর পর্যবেক্ষণাগার। বান্দরবান শহর থেকে 6 কিলোমিটার দূরে মেঘলা এলাকায় প্রায় 4.5 একর জায়গার উপর নির্মাণ করা হয় এটি। 2014 সালে 3.5 কোটির বেশি টাকা ব্যয়ে নির্মিত আবহাওয়া পর্যবেক্ষণাগারটি শুধু উদ্বোধনেই সীমাবদ্ধ। দুর্যোগপূর্ণ মুহূর্তে স্থানীয়ভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কোনো কার্যক্রম নেই। 8 জন কর্মকর্তা কর্মচারী থাকার কথা থাকলেও মাত্র 2 জন স্টাফ দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কাজ। জনবল না থাকায় পরিচর্যার অভাবে লতা পাতা আর আগাছায় ভরে গেছে চারপাশের পরিবেশ। অযত্নে পড়ে আছে যন্ত্রপাতি, যে কটি সচল আছে তাও জনবলের অভাবে ঠিকমতো ব্যবহার হচ্ছে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সীমিত পরিসরে চালু হলেও পর্যাপ্ত সমতল ভূমির অভাবে স্থাপন করা সম্ভব হয়নি সব যন্ত্রপাতি। জনবল সংকট কাটিয়ে গেলে নতুন করে ভূমি অধিগ্রহণ হলে আমরা কিছু যন্ত্রপাতি স্থাপন করতে পারবো। আগাম পূর্বাভাস পেলে প্রস্তুতি নেওয়া সহজ হবে, কমবে ক্ষয়ক্ষতির পরিমাণও। সরকারের লক্ষ্য সফল হচ্ছে না বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রাকৃতিক দুর্যোগের সময় যদি সঠিক আবহাওয়া বার্তাটা সঠিক সময়ে পাওয়া যায়, তাহলে মানুষ সতর্ক হতে পারে, প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। লোকবল ফিক্সড না করে একটি প্রকল্প বাস্তবায়ন সরকারের অপচয় ছাড়া অন্য কিছু না। বান্দরবান আবহাওয়া কেন্দ্রে বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুর গতিবেগ পরিমাপের যন্ত্র রয়েছে। তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই 21 আগস্ট গ্রেনেড হামলা চালানো হয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আগে থেকেই এ তথ্য জানতেন বেগম খালেদা জিয়া। হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। বেগম খালেদা জিয়ার জ্ঞাতসারে তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। হত্যার রাজনীতিটা জিয়া রহমানের হাত দিয়ে শুরু হয়েছে, যেটি খালেদা জিয়া অব্যাহত রেখেছিলেন। এই দুর্বৃত্তায়নের রাজনীতিটা করে বিএনপি এবং জামাত। আজকে 21 আগস্টের এই দিনে এটি হোক প্রত্যয়, বাংলাদেশ থেকে চিরদিনের জন্য হত্যার রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি যেন নির্মূল হয়। 21 আগস্টের গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে চট্টগ্রামে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আউটার স্টেডিয়ামের পাশে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এ সময় হামলায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করেন নেতাকর্মীরা। এছাড়াও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার বিষয়টি জনগণের সামনে তুলে ধরেন তারা। এছাড়া মানিকগঞ্জে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি করেন জেলার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। আহত হয়েছিল স্বেচ্ছাসেবক লীগের 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জ বন্দরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার কলাগাছে ইউনিয়নের মীরকুন্দি বাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি শোক র্যালি বের করা হয়, পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম পলাশ বক্তব্য রাখেন।
সিরাজগঞ্জে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর স্মার্ট প্রিপেইড মিটার নিয়ে দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, স্মার্ট মিটার লাগানোর পর থেকে আগের চেয়ে 2 থেকে 4 গুণ টাকা বেশি গুনতে হচ্ছে। এছাড়াও নতুন স্মার্ট মিটার রিচার্জে মিটার প্রতি ভাড়া এবং ডিমান্ড চার্জ বাবদ কেটে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করে গ্রাহকরা ভুল বুঝে বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলছেন বলে জানান স্মার্ট প্রিপেইড মিটারের প্রকল্প পরিচালক। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 2016 সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সকল সম্পদ ও দায়িত্ব গ্রহণ করে নর্দার্ন ইলেকট্রিসিটি কোম্পানি নেসকো সিরাজগঞ্জে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করে। শুরুতে অ্যানালগ ও প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে বিল উত্তোলন করছিল কোম্পানিটি, কিন্তু সম্প্রতি স্মার্ট প্রিপেইড মিটার প্রতিস্থাপন করে তারা। গ্রাহকদের অভিযোগ, স্মার্ট মিটার প্রতিস্থাপনের পর থেকে একই বিদ্যুৎ ব্যবহার করলেও আগের চেয়ে প্রায় 2 থেকে 4 গুণ টাকা বেশি বিল দিতে হচ্ছে। শুধু বাড়তি বিলই নয়, বাসাবাড়িতে বিদ্যুৎ বন্ধ থাকলেও টাকা কেটে নেওয়া হচ্ছে। আগের তো মিটারটা তো আমার কেনা ছিল, বর্তমানে আবার আমার সেই মিটারের ভাড়া দিতে হইতেছে। বুঝছেন, আমার বাণিজ্যিক লাইনে আমার প্রতি মাসে মিটার ভাড়া বাবদ 250 টাকা কাটতেছে। যে মিটারে আমার 600 টাকা লাগতো, সেই মিটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার 1000 টাকা 1100 টাকা মাঝে মধ্যে চলে যাচ্ছে। কাগজপত্র নিয়ে আমি অফিসে দেখাইলাম, দেখানোর পরে বললো, ওনারা দেখা বললো তো ঠিকই তো আছে, কিন্তু আমি তো দেখতেছি যে অনেক বেশি চলে যেতেছে। আবার মিটার ভাড়া কতদিন দিতে হবে তাও তো কোনো হদিস পাইতেছি না। আমরা এর সুরাহা চাই এবং আশু ব্যবস্থা চাচ্ছি। নেসকোর অনিয়মের বিরুদ্ধে সিরাজগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতি গণশুনানি সহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। জেলা প্রশাসক আমাদেরকে বলেছিল যে 7 থেকে 10 দিনের মধ্যে ইঞ্জিনিয়ারকে ডেকে তারা এই বিষয়টা শুনবে এবং এই সমস্যা তারা দ্রুত সমাধান করবে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো সমাধান করেনি বলেই আমরা বিদ্যুৎ গ্রাহক সমিতি মনে করছি যে এখন আমাদের আন্দোলন দেওয়ার কর্মসূচি দেওয়ার সময় এসেছে। আর সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে গ্রাহকরা ভুল বুঝে বিভিন্ন সময়ে অভিযোগ করছেন বলে জানান স্মার্ট প্রিপেইড মিটারের প্রকল্প পরিচালক। বেশি টাকা কাটার কোনো সুযোগ নাই, এটা আসলে মানুষের ভুল ধারণা। যেটা বলতেছে স্পেসিফিক যদি কেউ বলে তাহলে আমরা আমাদের ওখানে যারা লোক আছে তারা ফিজিক্যালি যেয়ে তাকে দেখাই দিয়ে। সিরাজগঞ্জে নেসকোর আওতায় গ্রাহক প্রায় 60,000, এর মধ্যে 58,000 স্মার্ট প্রিপেইড মিটার প্রতিস্থাপন করা হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাদারীপুরের শিবচরে পুকুর ভরাট করে 23 কোটি 16 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে 100 শয্যার আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে পুকুর ভরাটের পক্ষে সাফাই গিয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবি নিয়ে রিপোর্ট। ভূমি ব্যবহার নীতিমালা অনুযায়ী কোনো জলাশয় ভরাট করে উন্নয়নমূলক কর্মকাণ্ড না করার বিধিনিষেধ থাকলেও মাদারীপুরের শিবচরে তা মানা হচ্ছে না। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুকুর ভরাট করে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কার্যক্রম। তড়িঘড়ি করে 4টি ড্রেজার মেশিন দিয়ে পুকুরটি ভরাট করার প্রক্রিয়া সম্পন্ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পুকুরটি ভরাট করলেও কোনো পদক্ষেপ নেয়নি উপজেলা স্বাস্থ্য বিভাগ। আমাকে একটা বিল্ডিং তৈরি করে দিবে, সেই বিল্ডিংয়ে আমি স্বাস্থ্যসেবা কার্যক্রম চালাবো। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিভাবে তৈরি করে দিবে সেটা তারা বলতে পারে। কাজের সাথে স্থানীয় প্রভাবশালীরা জড়িত থাকায় বিষয়টি নিয়ে মুখ খুলতে ভয় পান স্থানীয়রা। পুকুর ভরাটের ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন সচেতন নাগরিক সমাজ। অবশ্যই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই বিষয়টি দৃষ্টিগোচর করে তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। তবে পুকুর ভরাটের পক্ষে সাফাই গাইল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। হসপিটাল বিল্ডিং করবো, হসপিটাল বিল্ডিংয়ের যে অংশটা ইয়ার মধ্যে পড়েছে ওখানে পাইল ড্রাইভ করার স্বার্থে ওখানে ওই অংশটাকে ভরাট করেছে। বিষয়টি জানা নেই দাবি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। সিভিল সার্জন মহোদয়কে আমি ফোন করব, জানবো যে আসলে কি উদ্দেশ্যে পুকুরটা ভরাট হয়েছে। তার পরবর্তী সময়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। 1983 সালে প্রতিষ্ঠিত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের পুকুরটিতে প্রতি বছর মাছের পোনা অবমুক্ত করা হয় বলে জানায় উপজেলা প্রশাসন। সময় সংবাদ, মাদারীপুর। চাঁদপুরে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার অনেকটাই কমেছে। সেখানকার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জেলা সদর হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফারুক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক।
সাদিয়া, চাঁদপুরের করোনার যে পরিস্থিতি এটি আসলে একটা আমূল পরিবর্তন ঘটেছে। অর্থাৎ আমরা যদি গত এক সপ্তাহ আগের কথা বলি, সেখানে প্রতিদিন 10 থেকে 12 জনের মৃত্যুর ঘটনা ছিল, সেটি এখন এসে দাঁড়িয়েছে সর্বোচ্চ 2 জনের মধ্যে। অর্থাৎ গত 24 ঘন্টা এখানে মাত্র 2 জন করোনা এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সঙ্গে আমি যদি নমুনার সূচকটা বলি, সেটা হলো যে 353 জনের নমুনার পরীক্ষার মাত্র 70 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যদি আমরা এর হার যদি নির্ধারণ করি তাহলে দেখা যাবে যে 19.83 অর্থাৎ যেমনটি ছিল যে তার আগে 50 বা 52 পর্যন্ত, এবং সবশেষ গত সপ্তাহে সেটি কিন্তু 38 থেকে 40-এর কোটায় এসে দাঁড়িয়েছিল এই শনাক্তের হারের, যে আমরা যদি শতকরা হিসাব করি তা থেকে এখন কিন্তু চাঁদপুরের অনেক উন্নতি হয়েছে। তো সবশেষ আমি চাঁদপুরের সকালবেলা যেই সদর হাসপাতাল, বিশেষ করে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের করোনা ওয়ার্ড আমি ওখানে ঘুরেছি এবং খোঁজ খবর নিয়েছি। সেখানে 150টি শয্যা থাকলেও এখন সর্বসাকুল্যে সেখানে রোগী আছেন করোনা এবং উপসর্গ নিয়ে মাত্র 95 জন। তো আমি চাঁদপুরে করোনা নিয়ে কাজ করেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সাজেদা পলিন, তার সাথে কথা বলবো। তার কাছে আমি জানতে চাইবো যে আসলে চাঁদপুরের এই করোনা পরিস্থিতি সারা দেশের সঙ্গে এই যে উন্নতি হওয়ার আসলে কারণটি কি, আমাকে যদি একটু বলেন। আপনাকে ধন্যবাদ। আসলে চাঁদপুরে মাঝখানে বেশ অনেকটা চ্যালেঞ্জিং সময় পার করে এসেছে। আমরা সবসময় চিকিৎসার ব্যাপারে আমরা সবসময় রোগীদের সেবার কথাটা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। এই হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। হাসপাতাল থেকে যথেষ্ট অক্সিজেনের ব্যবস্থা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় করেছেন, সব ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করে গেছি। পাশাপাশি আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা টেলিমেডিসিন সেবা দিয়েছি। প্রতিটা রোগীকে আমরা সদরের আমরা কল করে টেলিফোনে সেবাটি দিতাম। পাশাপাশি ফেসবুক পেজের মাধ্যমে আমরা তাদের প্রশ্নের উত্তর দিতাম, ইনবক্সে লাইভ প্রোগ্রাম করে তাদের সচেতন করতাম, সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছি। এবং আমি মনে করি যদি তারা এই ধাক্কাটা থেকে শিক্ষা নেয়, এখন থেকে নিয়মিত মাস্ক ব্যবহার করে, যেহেতু জীবিকার প্রয়োজনে বের হতেই হবে, তারা যদি মাস্ক ব্যবহার করে এবং তারা বয়স্ক যারা আছে এবং যারা কিছু কোমরবিডিটিস আছে, তারা যদি বাসায় তাদের সেফটির ব্যাপারে আমরা ভাবি, এবং টিকা কার্যক্রম তো চলছেই, এভাবে চলতে থাকলে আশা করি আমরা কোভিডটাকে আরও নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ ডক্টর সাজেদা পলিন। আপনি যেমনটি আসলে জানিয়েছিলেন যে চাঁদপুরের যে করোনা পরিস্থিতির যে একটা উত্তরণ, অর্থাৎ এখানে যে ইতিবাচক দিকটি, অর্থাৎ সারা দেশের সঙ্গে পাল্লা দিয়েও কিন্তু চাঁদপুরের পরিস্থিতির বেশ উন্নতি ঘটেছে, এবং তার কয়েকটি কারণও আপনি হয়তো জেনেছেন যে সাদিয়া, যে এখন যারা বয়স্ক আছে, নানা রোগে যারা অসুস্থ আছে, তাদেরকে যেন একটু নিরাপদ দূরত্বে রাখা হয়। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে, অর্থাৎ মুখে মাস্ক পরিধান করা, হাত ধৌত করা, এই সব মিলিয়ে যে মানুষ যদি এই ধারাটা বজায় রাখে, সেক্ষেত্রে হয়তো চাঁদপুরের করোনা পরিস্থিতি শূন্যের কোটায় নেমে আসবে। আরেকটি কথা সাদিয়া আপনাকে জানিয়ে রাখি যে চাঁদপুর 250 শয্যা জেনারেল হাসপাতালটি জেলা শহরে অবস্থিত হলেও চাঁদপুর যে 8টি উপজেলা আছে, তার মধ্যে 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল থাকলেও আসলে এখানে যারা রুগী, অর্থাৎ স্বাস্থ্য সেবা নিতে সেখান থেকে মূলত জেনারেল হাসপাতালে রুগীদের পাঠানো হয়ে থাকে। আরেকটি কথা আপনাকে বলিয়ে রাখি, আছে চাঁদপুর যে নদী বন্দর, এটি একটি প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্রও বটে। সেক্ষেত্রে চাঁদপুরের সড়কপথ, নৌপথ, রেলপথ 3টি চালু আছে, অর্থাৎ সারা দেশ থেকে এখানে মানুষের একটা সমাগম ঘটে। তাছাড়া ফেরিঘাট আছে, সেখানে অসংখ্য যানবাহনের চলাচল থাকে। তো আপনাকে সবশেষ যে তথ্যটি বলতে চাই সেটি হলো যে চাঁদপুরে এই পর্যন্ত 14,000-এরও বেশি করোনা আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে করোনায় শুধু মারা গেছেন 225 জন, আর উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে 7 শতাধিক। এই ছিল আমার কাছে চাঁদপুরের করোনা পরিস্থিতির সবশেষ তথ্য। সাদিয়া। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন। সহস্রকোনায় চিকিৎসক নার্সদের পাশাপাশি হাসপাতালের আধুনিকায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্যরা। গতকাল দুপুরে জয়নগর আধুনিক সদর হাসপাতালের সামনের সড়কে কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, করোনার উদ্বেগজনক পরিস্থিতিতেও হাসপাতালে ডাক্তার কর্মীর সংকট চলছে। পরিস্থিতি সামাল দিতে পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানান তারা। সেই সাথে স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে উন্নত চিকিৎসার সরঞ্জাম বাড়ানোর আহ্বান জানায় কমিউনিস্ট পার্টি। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মুন্সিরহাটে রকমারি পণ্যের পসরা ঘিরে জমে উঠেছে বেচাকেনা। বাঁশের তৈরি নানা কারুপণ্য এই হাটের বিশেষ আকর্ষণ। সাপ্তাহিক এই হাটে গরু, ছাগল, কবুতর, হাঁস, মুরগি ছাড়াও গৃহস্থলের সবকিছুই পাওয়া যায়।
সকাল থেকে দুপুর অবধি ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর থাকে মুন্সির হাট। বিশাল এই হাটের সবখানেই দেখা যায় বেচা কেনার ধুম। প্রতি শনি ও মঙ্গলবার 2 দিন হাটবার থাকলেও শনিবারই সাপ্তাহিক বড় হাট হিসেবে সুপরিচিত। এই হাটবার মাথায় রেখেই বিয়ের দিন তারিখ করা হতো, কারণ এই অঞ্চলের গরু ছাগলের একমাত্র হাট এটি। গরু ছাগলের এমন বিশাল আয়োজন থাকে এই হাটে। পোষা গরু ছাগল হাঁস মুরগি নিয়ে গৃহস্থ ছাড়াও পাইকাররা কেনাবেচা করতে আসেন হাটটিতে। কবুতরের হাটেও কেনাবেচায় ভীষণ ব্যস্ততা। বাঁশ আর বাঁশের তৈরি নানা কারুপণ্য এই হাটে বিশেষ আকর্ষণ। গৃহস্থালির সবকিছুই এখানে পাওয়া যায়। কৃষিজ উপকরণেও ভরপুর থাকে হাটটি। পার্শ্ববর্তী মেঘনা ও পদ্মা অববাহিকায় হাজার হাজার মানুষের অন্যতম প্রধান হাট এটি। তবে হাটে ক্রেতা বিক্রেতা বাড়লেও সেই অনুযায়ী সুযোগ সুবিধা বাড়েনি। তবে হাটটি ঐতিহ্য হারাতে বসেছে। হাটে আসা লোকজনের বিড়ম্বনাও কম নয়। এখানে কবুতর, ছাগল, গরু অনেক কিছু সস্তাতে পাওয়া যায়। একটি ঐতিহ্যবাহী হাট, প্রায় 100 বছরের পুরাতন। ব্যাপারীরা আনে, নিজের গৃহস্থরা আসে, বেচাকেনি বেশি হয়, এই জন্য আসে। জেলার প্রধান এই হাট নিয়ে কর্তৃপক্ষের মনোযোগ কম। আশপাশের অধিকাংশই খাল ভরাট হয়ে গেছে। যা আছে তাতেও কচুরিপানার দাপটে নৌযান চলতে পারছে না। সরু একটি মাত্র সড়কে তাই যানজট লেগেই আছে। রাস্তাটা যদি শুরু করে দেন, মানে একটু বড় করে দেন, তাহলে আমাদের পূর্ব আর এই হাটের পূর্বের ঐতিহ্যটা আমরা মুন্সিহাটটা ধরে রাখতে পারবো। সরকার হাটটি থেকে এবছর প্রায় কোটি টাকার রাজস্ব আদায় করেছে। স্থায়ী 400 আর অস্থায়ী 600 দোকান ঘিরে এই হাটবারে উপচে পড়া ভিড়। মুন্সিগঞ্জের মুন্সিরহাট থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি সহ পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় হেনরি। এরই মধ্যে নিউ ইয়র্ক রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আটলান্টিকে সৃষ্ট এই ঝড় রোববার আঘাত হানতে পারে। ঝড়ের কারণে তীব্র বাতাস বয়ে যেতে পারে। এছাড়া আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে হারিকেন হেনরি নিউ ইয়র্ক, কানেকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার ও রোড আইল্যান্ডে রোববার নাগাদ আঘাত হানতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঘন্টায় 120 কিলোমিটার বেগে নিউ ইয়র্ক ও ইংল্যান্ডের ওপর দিয়ে বয়ে যেতে পারে হারিকেনটি। এই সময় কিছু এলাকায় 25 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া 3 থেকে 5 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসও হতে পারে। তীব্র ঝড়ো বাতাসের কারণে কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। ঘূর্ণিঝড় আঘাতের আগে আমরা সব ধরনের প্রস্তুতি রাখতে চাই, পরিস্থিতি মোকাবেলায় যেন কারো গাফিলতি না থাকে। হারিকেন হেনরি এখন নিউ ইয়র্কের উপকূলের দিকে ধেয়ে আসছে। আঘাতের সময় ক্যাটাগরি 1 মাত্রায় থাকতে পারে। তারপরও আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেব যেন ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে যে গতিতে ঝড়টি ধেয়ে আসছে শেষ পর্যন্ত তা অব্যাহত থাকলে গত 30 বছরের মধ্যে এটি হবে নিউ ইংল্যান্ডে আঘাত হানা প্রথম হারিকেন। এর আগে 1991 সালে নিউ ইংল্যান্ডে সবশেষ আঘাত হানে শক্তিশালী হারিকেন বব। নিউ ইয়র্কের আবহাওয়া এখনও স্বাভাবিক রয়েছে। এই অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। ঘূর্ণিঝড় মোকাবেলায় তারাও প্রস্তুতি নিচ্ছেন ঘরে ঘরে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে মজুদ রাখছেন। হাসানুজ্জামান সাকি, সময়। গ্রীষ্মকালীন ছুটিতে অধিকাংশ লোকজন অবকাশ যাপনে বিভিন্ন স্থানে চলে যাওয়ায় স্পেনের রাজধানী মাদ্রিদ এখন অনেকটাই জনশূন্য। ফাঁকা রাস্তাঘাট, শপিং মল, দোকানপাটেও নেই ক্রেতাদের ভিড়। তবে কর্মজীবীরা আছেন ফুরফুরে মেজাজে। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গ্রীষ্মকালীন ছুটিতে একেবারেই ফাঁকা স্পেনের রাজধানী মাদ্রিদ, নেই কোনো জনসমাগম। গ্রীষ্মের ছুটিতে মাদ্রিদের জনগণ অবকাশ যাপনে চলে যান সমুদ্র সৈকতে কিংবা পছন্দের বিভিন্ন স্থানে। আর তাই নেই চিরচেনা সেই রাজপথ। শপিং মল কিংবা দোকানপাটেও নেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। বেচাকেনা না থাকায় অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। এবার একটু আবার বেশি খারাপ, যেহেতু কোভিড-19 ছিল,
যার কারণে লোকের সমাগম খুব কম, বাইরে থেকে লোক খুব কম আসা যাওয়া করতেছে। সামার ভ্যাকেশন চলায় গরমকালীন গ্রীষ্মকালীন ছুটি থাকার কারণে স্থানীয়রা এখন সবাই মাদ্রিদের বাইরে ছুটি উপভোগ করছে, যার কারণে বর্তমানে আমাদের ব্যবসার অবস্থাটা কিছুটা মন্দ। সেপ্টেম্বরের প্রথম থেকে আবার ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। অন্যদিকে আনন্দ আর উদ্দীপনার সময় পার করছেন প্রবাসী কর্মজীবী বাংলাদেশিরা। প্রতি বছর এই সময় লম্বা ছুটি পাওয়ায় ঘুরে বেড়ান স্পেনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আবার কেউ কেউ পাড়ি জমান দেশে। এই কর্মক্ষেত্রে এই লম্বা ছুটি আমরা খুব এনজয় করি, বিভিন্ন স্থানগুলো ঘুরে বেড়াই, খুব সুন্দর সুন্দর জায়গাতে আমরা যাই। মাদ্রিদের ব্যবসায় মন্দাভাব দেখা দিলেও সমুদ্র সৈকতের শহরগুলোতে লোকে লোকারণ্য। রাত দিন সেখানে কেনাবেচায় ধুম লেগে আছে। জমজমাট ব্যবসা চলছে হোটেল, মোটেল ও রেস্তোরাঁয়। সময় সংবাদ, মাদ্রিদ, স্পেন। করোনা মহামারীর কারণে বাংলাদেশে ছুটি কাটাতে এসে আটকা পড়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি। তবে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের বিমানবন্দরে র্যাপিড টেস্টের ব্যবস্থা থাকায় সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সুযোগ পাচ্ছেন ওইসব দেশের নাগরিক। এমন অবস্থায় সংযুক্ত আরব আমিরাত ফিরতে বাংলাদেশের বিমানবন্দরেও করোনার র্যাপিড টেস্টের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। করোনার ডেল্টা ভেরিয়েন্টে নাস্তানাবুদ এশিয়ার বিভিন্ন দেশ। করোনার কারণে গত 12 মে থেকে এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় সংযুক্ত আরব আমিরাত। তবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, নাইজেরিয়া ও উগান্ডার বিমানবন্দরে র্যাপিড টেস্টের ব্যবস্থা থাকায় শর্ত সাপেক্ষে ওইসব দেশের নাগরিকদের প্রবেশের অনুমতি দিয়েছে আরব আমিরাত। এই তালিকায় বাংলাদেশের নাম না থাকায় হতাশ প্রবাসীরা। তাই বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও দ্রুত র্যাপিড টেস্ট চালুর দাবি জানিয়েছেন তারা। ইন্ডিয়া, পাকিস্তান সহ প্রায় 6টা দেশের সাথে আরব আমিরাত সরকার কিন্তু ফ্লাইট চালু করে দিয়েছে, কারণ তাদের দেশের এয়ারপোর্টগুলোতে র্যাপিড টেস্ট সিস্টেম চালু আছে। সো আমাদের দেশে, বাংলাদেশে যদি ঢাকা এয়ারপোর্ট অথবা চিটাং যে কোনো একটা এয়ারপোর্টে যদি র্যাপিড টেস্ট চালু করা হয়, আশা করি আরব আমিরাত সরকার আমাদের সাথে ফ্লাইটে চালু করবে। সরকার মধ্যে উদাত্ত আহ্বান থাকবে, সরকার যেন অতি সত্বর রিপিট টেস্ট যে মেশিন ওটা প্রতিস্থাপন করে ওদেরকে অতি সত্বর নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনতে পারে। সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে। দুবাই প্রবাসী এবং সমস্ত যারা সারজা, দুবাই, আবুধাবি এবং অন্যান্য স্টেটে আছেন, যারা অনেক দিন ধরে বাংলাদেশে আছেন, আসতে পারতেছেন না, তো আশা করি এই র্যাপিড টেস্ট মেশিনটি যদি আমাদের 2টা এয়ারপোর্টে থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই আসতে পারবো। বাংলাদেশে করোনা সংক্রমণ কমতে শুরু করলেও এখনো ঢাকার সাথে বিমান চলাচল শুরু না হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ছুটি কাটাতে আসা প্রবাসীরা। নির্ধারিত সময়ে আরব আমিরাতে পৌঁছাতে না পারলে চাকরি হারানোর শঙ্কা রয়েছে অনেকের। এমন পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত সংকট সমাধানের দাবি প্রবাসীদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। স্থানীয় সময় শনিবার বিকেলে কুয়ালালামপুরে রাজপ্রাসাদে রাজা সুলতান আবদুল্লাহ তাকে শপথ বাক্য পাঠ করান। মালয়েশিয়ায় নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতায় হেরে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগ, অনলাইন ভোটিংয়ে সংসদ সদস্যদের সমর্থনে ইসমাইল সাবরি ইয়াকুবকে প্রধানমন্ত্রী হিসাবে রাজার মনোনয়ন, এমন সব নাটকীয়তার পর অবশেষে রাজনৈতিক সংকট থেকে রক্ষা পেল মালয়েশিয়া। ডেপুটি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার মাত্র 46 দিন পরে শনিবার বিকেলে নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন দেশটির বৃহত্তম রাজনৈতিক দল আমনুর প্রভাবশালী নেতা ইসমাইল সাবরি ইয়াকুব। দেশটির 220 আসনের পার্লামেন্টের 114 জন সাংসদের সমর্থন পাওয়ায় 61 বছর বয়সী ইসমাইল সাবরিকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেন রাজা সুলতান আবদুল্লাহ। ইসমাইল সাবরির এই জয়ে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের আরো উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়া সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন জোরদার হবে। মালয়েশিয়ার অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা যারা প্রবাসী আছি তাদের দিক থেকে চিন্তা ভাবনা করে মালয়েশিয়া এবং বাংলাদেশের সম্পর্ককে উন্নয়নের মাধ্যমে প্রবাসীদেরকে তিনি নতুন দিকে একটি রাস্তা তৈরি করে দেবেন। শপথ অনুষ্ঠানে রাজারানী সহ উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মালয়েশিয়ায় করোনার রেকর্ড সংখ্যক সংক্রমণের মধ্যেই গেল কয়েকদিনে দেশটির রাজার সঙ্গে সাংসদদের একাধিক বৈঠকও বিশ্ব গণমাধ্যমে উঠে আসে। ইসমাইল সাবরি, মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর।
শুরুতেই ক্রিকেট। টি-20 বিশ্বকাপের চূড়ান্ত দল দেওয়ার আগে এ মাসে 30 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করবে বিসিবি। আইসিসি থেকে 15 সদস্যের দল দেওয়ার নিয়ম থাকলেও কোভিডের কারণে স্কোয়াডে বাড়তি 3 ক্রিকেটার নেওয়ার পরিকল্পনা বোর্ডের, এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এছাড়াও টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিতে নির্ধারিত সময়ের অন্তত 10 দিন আগে ওমানে যাবে বাংলাদেশ দল। বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্টে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে দেশে দেশে টি-20 বিশ্বকাপের দামামা বাজছে। সপ্তম আসরের আয়োজক ওমান এবং আরব আমিরাত। আইসিসির বেঁধে দেওয়া 10 সেপ্টেম্বরের মধ্যে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করতেই হবে অংশগ্রহণকারী দলগুলোকে। এরই মধ্যে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া চূড়ান্ত দল দিয়েছে আইসিসির দপ্তরে। বাংলাদেশের পরিকল্পনা 5 সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ দেখেই দল দেওয়ার। তবে তার আগে এ মাসে ঘোষণা করা হবে প্রাথমিক দল। প্রিমিয়ারে একটা স্কোয়াড দিয়ে আমরা 32-33 জনের সেটা আমরা দিব, প্লাস ফাইনালি সেটা আমরা পরে দেব যখন কোন 15 জন যাবে। আইসিসি আগেই জানিয়েছে অংশগ্রহণকারী দলগুলোর 15 সদস্যের মূল দল ও কোচিং স্টাফের 8 জন, অর্থাৎ প্রতি দলের মোট 23 জনের সার্বিক খরচ বহন করবে আইসিসি। কিন্তু কোভিড কালে বিশ্বকাপের লম্বা এই সময় 15 সদস্যের চূড়ান্ত দলের বাইরে আরও 3 ক্রিকেটার এবং বাড়তি 2 কিংবা 3 জন স্টাফ নেওয়ার পরিকল্পনা বিসিবির। বহরে বাড়তি এই খরচ বহন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদি আপনার বেশি যায় প্লেয়ার, আমরা কিন্তু বেশি প্লেয়ার আমাদের নিব। এখানে আইসিসি যেটা হয়েছে যে আপনার 15 জনের বেশি ওরা খরচটা দিবে না। তো ক্রিকেট বোর্ড কিন্তু রাজি আছে। আমরা যদি এখন ডিপেন্ড করছে কোচ, আপনার ক্যাপ্টেন, সিলেক্টররা কয়টা প্লেয়ার চায় সেটার উপর ডিপেন্ড করে আমরা অবশ্যই পাঠাবো। এদিকে সবকিছু ঠিক থাকলে বাছাই পর্বের আগে ওমানে প্রায় 2 সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে কিন্তু আমরা আপনার সপ্তাহখানেক বা 10 দিন আগে যাব, সেখানে আমরা ট্রেনিং করবো, পারলে আমরা ওখানে ম্যাচ খেলবো। তো এইসব প্ল্যান নিয়ে আমরা আছি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের হয়ে ওপেনিং করবেন কে? বিশ্বকাপেই বা এই পজিশন নিয়ে পরিকল্পনা কি? নির্বাচক হাবিবুল বাশার বলছেন থাকবে ডানহাতি বাঁহাতি কম্বিনেশন। সেক্ষেত্রে ওপেনিংয়ে লিটনের থাকাটা নিশ্চিত। আবার টি-20 বিশ্বকাপে নিয়মিত ওপেনার তামিম ইকবাল ফিরলে নাঈম সৌম্যের পজিশনে বা কি হবে? মিরপুরের সেন্টার উইকেটে লিটন সৌম্যের ব্যাটিং প্রদর্শন। সকাল গড়িয়ে মধ্য দুপুর অনুশীলন চলছে ম্যারাথন গতিতে। চলল টানা ঘন্টা 3। তাসকিন, শহীদুল কিংবা নেট বোলার যেন হাঁপিয়ে উঠেছেন সবাই। অথচ এই 2 ক্রিকেটারের নেই কোনো ক্লান্তি। এর একটা কারণও আছে বইকি। খালি চোখে বোঝা না গেলেও প্রচ্ছন্ন এক প্রতিযোগিতা চলছে লিটন সৌম্যের মধ্যে, সেটা ইনিংসের গোড়াপত্তন নিয়ে। ওপেনিং শুরু থেকেই এই পজিশনের জন্য যেন হাপিত্তেশ বাড়ছে টিম টাইগার্সের। এক প্রান্তে তামিম অটোমেটিক চয়েস হলেও গেল 1.5 দশকে অন্য প্রান্তে তার সঙ্গী বদল হয়েছে 15 জনের বেশি। তবুও খুঁজে পাওয়া যায়নি পারফেক্ট কম্বিনেশন। তামিমের অনুপস্থিতিতে এই পজিশন হয়ে পড়ে আরও লেজে গোবরে, যার বড় প্রমাণ সবশেষ 2 সিরিজ। টাইগারদের বর্তমান স্কোয়াডে ওপেনার আছেন 3 জন, লিটন, সৌম্য আর নাঈম। জাতীয় দল আর ঘরোয়া লিগে ওপেনিং করার অভিজ্ঞতা আছে শেখ মেহেদী হাসানেরও। যেহেতু বিশ্বকাপের আগে কিউই সিরিজ শেষ অ্যাসাইনমেন্ট, তাই পরীক্ষা নিরীক্ষা যা করার তা করতে হবে এই সিরিজেই। ডানহাতি বামহাতি কম্বিনেশনে লিটন এই পজিশনে পছন্দের শীর্ষে। তার সঙ্গে নিউজিল্যান্ড সিরিজে দেখা মিলতে পারে নাঈম শেখের। লাস্ট সিরিজে কিন্তু ওপেনিং ব্যাটস কম্বিনেশন একটু আমরা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন করতে পারিনি। এই সিরিজে কিন্তু টিম ম্যানেজমেন্ট সেই সুযোগটা থাকছে। লিটন আমাদের পরীক্ষিত খেলোয়াড়, ইনফর্ম ব্যাটসম্যান, ব্যাটিং সব ফর্মে কিন্তু ফর্মেটে ভালো ব্যাটিং করছেন রিসেন্টলি। তামিম হলো কয়েকটা ব্যাটসম্যানের মধ্যে মানে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। তো এটা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। ও যখন ফিট থাকবে তো টিমের সাথে খেলবে, টিমের সাথে থাকবে। বিশ্বকাপে ইনজুরি আক্রান্ত তামিমের ফেরা নিয়ে যে আলোচনা চলছিল তার ইতি পাওয়া গেল আকরাম খানের কথায়। তামিম যদি ফেরেন তবে নাঈম শেখ বা সৌম্যের পজিশন হবেটা কি? তবে সবই নির্ধারণ হবে ক্রিকেটারদের নিউজিল্যান্ড সিরিজের পারফরমেন্সের ওপর। অস্ট্রেলিয়া সিরিজে টানা সুযোগ পেয়েও ব্যর্থ সৌম্য নাঈম কি করবেন এবার? উত্তরের জন্য অপেক্ষা আগামী 5 ম্যাচের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও পানি বাড়ছে পদ্মা নদীতে। ফরিদপুর পয়েন্টে বিপদসীমার 41 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তরাঞ্চলে তিস্তার পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। জরুরি সহযোগিতা চেয়েছেন বানভাসীরা। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট।
পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩৫টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। মানবেতর জীবনযাপন করছেন ২৫,০০০-এর বেশি মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও পশু খাদ্যের সংকট। হার্ডিন্স ব্রিজ পয়েন্টে পদ্মায় ১৪.১৭ মিটার পানির প্রবাহ রয়েছে, যা বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচে। পানির জন্য আমাদের গরু, বাছুর, ছাগল এদের নিয়ে খুব আমাদের কষ্ট হয়। এর আগের বছরে যেরকম বন্যা হয়েছিল তার থেকে বেশি হয়ে গেছে এবার। বানভাসীদের খাদ্য সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করছি যাতে দ্রুত ত্রাণের ব্যবস্থা করা যায় এবং মানুষের পাশে থাকা যায়। তবে পানি বেড়েছে ফরিদপুর পয়েন্টে। ২৪ ঘন্টায় ৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে সদর উপজেলার ৪টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। ফসলপাতি সব নষ্ট হয়ে গেছে, চলাফেরা কষ্ট, গরু ছাগলের কষ্ট, রান্না বাড়া কষ্ট। এদিকে উত্তরে তিস্তার পানি কিছুটা কমলেও অপরিবর্তিত রয়েছে রংপুর অঞ্চলের বন্যা পরিস্থিতি। সকালে লালমনিরহাটের দোয়ানিতে ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি ৩০ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি নামতে শুরু করেনি প্লাবিত অঞ্চলগুলো থেকে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার ১০০-রও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে আমন আবাদের। গরু ছাগল নিয়ে মানুষ আইতের উঠিয়ে আস্তায় আসি উঠি থাকে। এই ভাঙ্গনের কারণে অলরেডি আমার প্রায় ১০০ বাড়ি, এই কয়েকদিনের মধ্যে ১০০ বাড়ি ঘর ভেঙে গেল। পানি নেমে যাওয়ার পর ক্ষতির পরিমাণ হিসাব করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আহসানুল করিম, সময় সংবাদ। পদ্মার ভয়াবহ ভাঙনে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি দিঘির পাড়ের কামারপাড়া গ্রামের ১০টি বাড়ি বিলীন হয়ে গেছে। সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন অনেকে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, সাদিয়া, এই পদ্মার যে ভয়াবহ ভাঙন সেটি কিন্তু আকস্মিক আবার শুরু হয়ে গেছে এবং আপনি জানেন যে এখানে কিন্তু এই টঙ্গীবাড়ি উপজেলা থেকে একেবারে দিঘির পাড়ের যে অঞ্চলটি আছে এখান থেকে লৌহজং উপজেলার একেবারে যে খড়িয়া পর্যন্ত কিন্তু একটি স্থায়ী প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে, কিন্তু তার আগে কিন্তু এই বর্ষায় যে ভাঙন সেটি চলছে এবং এই ভয়াবহ ভাঙনে কিন্তু একের পর এক যে এখানকার বিস্তীর্ণ যে জমি বাড়িঘর সেগুলো বিলীন হতে যাচ্ছে এবং আকস্মিক গতকাল থেকে কিন্তু এই কামারপাড়া এলাকা, যেটি দিঘির পাড়ে ঐতিহ্যবাহী এলাকা, এই এলাকাটিতে ভাঙন দেখা দিয়েছে এবং মানুষ কিন্তু বাড়িঘর সরিয়ে নেবার চেষ্টা করছেন এবং তাদের শেষ সম্বলটুকু রক্ষার চেষ্টা চালিয়ে নানা রকম চ্যালেঞ্জের মধ্যে পড়ছেন যে অন্য কোথাও নিয়ে বাড়িঘর যে রক্ষা করবেন সেই জায়গাটুকু কিন্তু খুঁজে পাচ্ছেন না। কারণ এই অঞ্চলে কিন্তু ৯০ দশক থেকে যে ভয়াবহ ভাঙন, সেখানে কিন্তু এই টঙ্গীবাড়ি উপজেলায় 18টি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এই পাশেই যে লৌহজং উপজেলা সেখানে 40টি গ্রাম নিশ্চিহ্ন হয়েছে এবং লৌহজং উপজেলা সদর কিন্তু একেবারেই নিশ্চিহ্ন, যেখানে উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ কমপ্লেক্স, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান কিন্তু পদ্মা গিলে খেয়েছে। কিন্তু এই ভাঙন নিয়ে নানা রকম চ্যালেঞ্জ তৈরি হওয়ার পরেও কিন্তু গেল বছর 9টি গ্রাম লৌহজংয়ে নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এখানে প্রকল্প গ্রহণের কথা বললেও তারা কিন্তু প্রকল্পটি গ্রহণ করতে বিলম্ব হয়, যার কারণে কিন্তু এই যে বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমে প্রকল্পটি অনুমোদন হয়, কিন্তু এটি যদি শুষ্ক মৌসুমে অনুমোদন হতো এবং শুষ্ক মৌসুমেই যথাযথ ব্যবস্থা নেওয়া যেত তাহলে কিন্তু এই ভাঙনের হাত থেকে মানুষ রক্ষা পেতে পারত এবং এখানকার মসজিদ, মন্দির, স্কুল বা নানা রকম প্রতিষ্ঠান কিন্তু ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে এবং এই যে পানি উন্নয়ন বোর্ড বলছেন যে তারা আপৎকালীন যে পরিস্থিতি সেটা মোকাবেলায় ৩৯০ কোটি টাকার 2টি প্রকল্প গ্রহণ করেছে, যেটি তারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন, কিন্তু যেই এলাকাটিতে ভাঙন সেখানে কিন্তু অনেক বেশি গভীর হয়ে একদম ঘূর্ণি স্রোতে জনপদ গিলে খাচ্ছে পদ্মা, কিন্তু সেই জায়গাটিতে কিন্তু তারা যথাযথভাবে বালুর বস্তা ফেলেনি এবং বারবার এই এলাকার মানুষ বলছিলেন যে এই এলাকাটি ভাঙন প্রবণ, কিন্তু সেই এলাকাটি এড়িয়ে গিয়ে তারা কিন্তু অন্য এলাকাতে বস্তা ফেলেছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছিলেন যে এই যে আপৎকালীন ভাঙন রোধে যে প্রকল্প সেটি তারা বাস্তবায়ন করবার চেষ্টা করেছেন, কিন্তু এই এলাকাটিতে যে এভাবে ভাঙবে তারা এটা বুঝে উঠতে পারেননি, কিন্তু তারপর তারা বলছেন যে এটি সরজমিন পরিদর্শন করে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই এলাকাটিতে কিন্তু গতকাল থেকে ভাঙন শুরু হলেও
পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা কিন্তু এখানে আসেননি বা এই বিষয় কিন্তু তদারকি করেননি। এখানকার যে দিঘির পাড়ের যে মূল বাজার সেটি কিন্তু একটু সামনে, এর পাশেই কিন্তু এই এলাকাটিতে অনেক জনপদ ছাড়াও কিন্তু এখানে মন্দির রয়েছে, অনেক রকম সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এই এলাকায় গেল বছরে ভাঙনের পরে কিছু বস্তা ফেলা হয়েছিল, কিন্তু এবছর কিন্তু এখানে কোনো রকম আপৎকালীন অবস্থায় কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। এবং আমরা যেই জায়গাটিতে আছি এর পাশে কিন্তু একটি হাইয়ার পার একটা মসজিদ ছিল, সেই মসজিদটিও কিন্তু বিলীন হয়ে গেছে এবং মসজিদের যে পাশে আরও জনপদ ছিল, রাস্তা ছিল, সেই জায়গাগুলোতেও কিন্তু ভাঙন চলছে। এবং এখানকার যে সরিষাবন একটা এলাকা, সেই সরিষাবন এবং মূলচর কান্দারবাড়ি এই গ্রামগুলোতে কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে। এবং এই ভাঙন রোধে যে আপৎকালীন প্রকল্প, যে 3,90,00,000 টাকার প্রকল্প, সেই প্রকল্প নিয়ে কিন্তু এখন এলাকার মানুষ প্রশ্ন তুলেছেন যে এত বস্তা তাদের ফেলবার কথা এখানে, এবং এই আপৎকালীন পরিস্থিতি মোকাবেলা যে স্থায়ী প্রকল্প যেখানে পাস হয়েছে, যেটি শুষ্ক মৌসুমে কাজ শুরু হবে, কিন্তু তার আগেই যে এখানে এই আপৎকালীন ব্যবস্থা সেটি কেন যথাযথ হলো না সেই প্রশ্ন তাদের রয়েছে। এবং তারা বলছেন যে তাদের ভিটে মাটি এবং পূর্বপুরুষদের যুগ যুগ ধরে এই বসতি এখানে ছিল, এত ভাঙনের মধ্যেও কিন্তু এটি সুরক্ষিত ছিল, কিন্তু সেই এলাকাটি যে পদ্মায় বিলীন হয়ে যাচ্ছে সেই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের যে কোনো কার্যকর ব্যবস্থা নেই, সেটি নিয়ে কিন্তু চরম ক্ষোভ এলাকার মানুষের মধ্যে। এবং এখানকার যারা রয়েছেন তারা বলছেন যে এই ভাঙনের কবলে ক্ষত বিক্ষত জনপদটি শেষবারের মতো রক্ষার জন্য যে চেষ্টা সরকার গ্রহণ করেছে, সেটি যদি পানি উন্নয়ন বোর্ড যথাযথ ব্যবস্থা নিতেন হয়তো এই ভাঙন থেকে রক্ষা করা যেত। কিন্তু এখন যে আপৎকালীন পরিস্থিতি চলমান আছে, সেই পরিস্থিতিটি যে এখানকার ব্যবস্থা নেওয়া দরকার সেটি কিন্তু তারা গ্রহণ করছেন না। এবং এই ভাঙন পরিস্থিতি দেখবার জন্য বা খোঁজখবর নেওয়ার জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ডের বাইরে স্থানীয় প্রশাসনেরও কোনো রকম খোঁজখবর নেই বলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। যে তারা বলছেন যে এরকম একটি জনপদে এরকম আকস্মিক ভাঙন শুরু হয়েছে, সেটি 2 দিন গত হচ্ছে, কিন্তু সেখানে প্রশাসনে কোনো লোক আসছে না, সেটি তারা বলছেন এটি মানে খুবই দুঃখজনক। এবং এই লোকগুলোকে যে মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা করা, যে কোথায় গিয়ে তারা দাঁড়াবে সেই ব্যাপারেও কিন্তু কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে 9.10 কিলোমিটার, যেটি এই দিঘির পাড় থেকে টঙ্গিবাড়ির এই দিঘির পাড় অঞ্চল থেকে যে লৌহজংয়ের খড়িয়া পর্যন্ত এই এলাকাগুলোতে যে স্থায়ী বাঁধ, সেই বাঁধ যদি শুষ্ক মৌসুমে তারা বাস্তবায়ন করতে পারেন তখন এই অঞ্চলে ভাঙন স্থায়ীভাবে বন্ধ হবে। কিন্তু এখনকার চলমান পরিস্থিতির ব্যাপারে কিন্তু এখনো তারা কোনো কার্যকরী আশ্বাস কিন্তু দেননি। এই ছিল এই ভাঙন কবলিত এলাকার সবশেষ খবর। সাদিয়া। মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় দীর্ঘ বিরতির পর পাসপোর্ট অফিসে উপচে পড়া ভিড়, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সেবা, জটিলতা কেটেছে এমআরপি কার্যক্রমে। কমতে শুরু করেছে করোনার দাপট, 1.5 মাসে সর্বনিম্ন 120 জনের মৃত্যু, শনাক্ত নেমেছে 16%। ডেঙ্গুতে আরও 4 প্রাণহানি, এখনও বাসা বাড়িতে মিলছে লার্ভা। এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ পূর্ব উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় হেনরি, আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের শঙ্কা, জরুরি অবস্থা জারি। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।